কালবৈশাখীর আভাস, রমজানে গরম নিয়ে দুঃসংবাদ। মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা। সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেফতার। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৫, দোকান লুটের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টাকে বিশেষজ্ঞ প্রতিনিধি দল, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কালবৈশাখীর আভাস, রমজানে গরম নিয়ে দুঃসংবাদ। মার্চ মাসে অর্থাৎ রমজানে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে 1 থেকে 2টি মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলেও জানায় সংস্থাটি। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও জানানো হয়, দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ও মাঝারি ধরনের এবং 1 দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মার্চ মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা। বরগুনার পাথরঘাটায় 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাইম নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, মোবাইল দেখতে না দেওয়ায় অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত নাইম স্থানীয় কেডিএস দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। নিহত নাইমের বাবা বাদশা ফরাজি বলেন, গতকাল শনিবার রাতে তারাবি নামাজ শেষে নাইম বাসায় আসে। পরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কাছে মোবাইল দেখতে চায়। এ সময় নাইমকে মোবাইল দেখতে না দিলে সে তার রুমে চলে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে নাইমকে পড়তে যাওয়ার জন্য ডাকতে গেলে তাকে ঘরের মধ্যে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেফতার। নরসিংদীর রামপুরায় পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল 8:30টায় উপজেলার আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবির নামাজ চলাকালে রুমের ভেতর আনাস মিয়া নামে 3 বছরের ওই শিশুটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, 5 বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের 3 বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই শিশু আনাসের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেফতারের জন্য অভিযান চালায় রামপুরা থানা পুলিশ। রায়পুরা থানা পুলিশ। এ ঘটনায় 12 ঘন্টা পার না হতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় রায়পুরা থানা পুলিশ। ওসি মোহাম্মদ আদিল মাহমুদ জানান, সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি তিনি স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত শিরিনকে জেলা কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 5, দোকান লুটের অভিযোগ। নাটোরের সিঙ্গারায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। শনিবার রাত 9টায় উপজেলার কান্তননগর গ্রামে গ্রাম্য প্রভাব বিস্তার নিয়ে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। খবর পেয়ে রাত 10:30টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে আহত আওয়ামী লীগ কর্মী ইউনুস আলীর ভাই স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেন বলেন, পূর্ববিরোধের জের ধরে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। তাদের পক্ষের একটি দোকান ভাঙচুর করে লুট করা হয়েছে।
আর আওয়ামী লীগ করাই যেন তাদের অপরাধ। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে হাসপাতালে ভর্তি আহত বিএনপি কর্মী তাহের আলী মোবাইল ফোনে বলেন, কান্তনগর গ্রামে তারা অল্প কয়েক ঘর বিএনপি করেন, তাদের গ্রাম ছাড়া করতে এই হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা বাহিনীর তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কিত, আর তার বাড়িতে সবসময় অস্ত্রের মহড়া ও ভাড়াটে লোকজন সমাগম থাকে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলাকে মোবাইল ফোনে বললে তিনি অনেক দিন ধরে এলাকার বাইরে থাকেন, কারো সঙ্গে কোনো বিরোধ করতেই চান না। প্রথমে সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে জিল্লুর রহমান নামে তার এক কর্মীকে মারধর করা হয়। পরে বাদ এশা আবার তার ভাগিনা মাসুদ রানা সহ তার লোকজনকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে এবং মৃদুল পারভেজ জয় নামে একজনের দোকান লুট করে নিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শিবলি লোমানী শুভ বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক ও সজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টাকে বিশেষজ্ঞ প্রতিনিধি দল, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র, কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেও আগ্রহ দেখায়, কারণ বাংলাদেশ আগামী বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। অধ্যাপক ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসব দ্রুত বিকাশমান খাতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এসব বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ চায়। তিনি আরও জানান, ঢাকা ইতোমধ্যে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে এবং তার সরকার দক্ষিণ এশীয় গ্রিড প্রতিষ্ঠার সুযোগ অনুসন্ধান করতে আগ্রহী, যা ভারতের ভূখণ্ডের একটি সরু করিডোরের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। প্রধান উপদেষ্টা বলেন, নেপালের জলবিদ্যুৎ এক অপার সম্পদ, যা এখনও ব্যবহারের অপেক্ষায় রয়েছে, কিন্তু বড় চ্যালেঞ্জ হলো এর সরবরাহ ব্যবস্থা। জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এরিক সলহেইম বলেন, বাংলাদেশে বৃহৎ আকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পর্যাপ্ত খালি জায়গা নেই, যেমনটি চীন ও এশিয়ার আরও কিছু দেশ করেছে। তবে তিনি মনে করেন, বাংলাদেশ ক্ষুদ্র আকারের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য উপযুক্ত স্থান হতে পারে। অধ্যাপক ইউনূস জানান, তার সরকার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদন কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া কয়েকটি চীনা সৌর প্যানেল প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিরা ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছেন। সেখানে তারা এখনকার বাজার সম্ভাবনা যাচাই করে দেখছেন এবং বাংলাদেশে কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন, যাতে উৎপাদিত পণ্য মূলত পশ্চিমা উন্নত দেশগুলোতে রপ্তানি করা যায়। প্রোক্লাইমেন্ট নামের একটি কার্বন ট্রেড ও জলবায়ু বিনিয়োগ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন কুমার কান্দাস্বামী বলেন, বাংলাদেশ কার্বন বাণিজ্যের মাধ্যমে সহজেই কয়েক কোটি ডলার আয় করতে পারে, যেমনটি দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা করছে। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ কার্বন বাজারের সুযোগ অনুসন্ধানে অত্যন্ত আগ্রহী, কারণ এটি একদিকে যেমন দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়াবে, অন্যদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষার প্রচেষ্টাকেও সহায়তা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।